বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে থাকছে সমাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, সমাস সম্পর্কে আমার প্রথম ক্লাসে তোমরা পেয়েছো যে সমাসের সংজ্ঞা, সমাস সম্পর্কে যে প্রাথমিক যে ধারণাটা, সমাস শব্দের অর্থ, সমাস শব্দের প্রত্যেকটা শব্দের যে আসলে এক একটা ব্যাখ্যা, কোনটাকে কি বলে, এই সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছি। তো এখন সমাসের সংজ্ঞা সম্পর্কে, শব্দের অর্থ সম্পর্কে আর আলোচনা নয়, এখন সরাসরি সমাসের যে আলোচনাটা হবে সমাসের প্রকারভেদ। সমাস আসলে কত প্রকার আমরা যদি খেয়াল করি, নবম দশম শ্রেণীর যে বুট কর্তৃক যে পাঠ্য বইতে আছে সেখানে দেওয়া আছে সমাস মূলত 4 প্রকার। যেমন 1 নম্বর দ্বন্দ্ব সমাস, 2 নম্বর যদি আমরা খেয়াল করি 2 নম্বর কর্মধারয় সমাস, 3 নম্বর তৎপুরুষ সমাস, 4 নম্বর বহুব্রীহি সমাস। খেয়াল করো যে আমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে যেটাকে বুট কর্তৃক যে বইটা দেয়া হয়েছে সেই বইটার মধ্যে সমাসের প্রকারভেদ হচ্ছে আসলে 4 প্রকার। তবে যদি খেয়াল করো, এটা কিন্তু আসলে নবম দশম শ্রেণীর, নবম এবং দশম শ্রেণীর অনুসারে তবে যদি খেয়াল করো আসলে সমাস কি আসলে 4 প্রকার, তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে যদি আমরা যাই তখন কিন্তু সমাস আসলে 6 প্রকার। এখনো একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলোতে 6 প্রকারই আলোচনা করা হয়, যদিও সবকিছু পরিবর্তন করা হয়েছে। শুধু নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যেই আমরা পাই সমাস 4 প্রকার। মূলত আসলে সমাস আমরা পূর্ব থেকে যেটা পড়ে আসছি সমাস 6 প্রকার। তাহলে সেখানে আমরা আর 2 প্রকার কোথা থেকে পাবো? আর 2 প্রকার সমাস হচ্ছে যেটা একাদশ দ্বাদশ শ্রেণীর বইয়ের মধ্যে। আর 2 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে দ্বিগু। 6 নম্বর যে সমাসটা সেটা হচ্ছে অব্যয়ী ভাব। এই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী। খেয়াল করলে তাহলে হবে এই 4 প্রকারের সঙ্গে প্লাস এই 2 প্রকার, তাহলে এই হচ্ছে 6 প্রকার। আর নবম দশম শ্রেণীর পাঠ্য বই অনুসারে সমাস মূলত 4 প্রকার। তো আজ আমরা এই 4 প্রকার সমাস নিয়ে আলোচনা করব। প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমেই যে প্রকারটা আছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? এই দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। অর্থাৎ আমরা এখানে দ্বন্দ্ব, আমরা সাধারণত দ্বন্দ্ব বলতে বুঝি ঝগড়া, ঝামেলা, ঝঞ্ঝাট, বিভেদ, বিভক্ত, অর্থাৎ বিভিন্ন ধরনের ঝামেলা বুঝি। কিন্তু আসলে ব্যাকরণের ভাষায়, এই সমাসের ক্ষেত্রে ব্যাকরণের ভাষায় দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। তো
তো এখানে দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসটা আসলে আমরা যদি খেয়াল করি কোন পদটা প্রধান সমাস, তাহলে এখানে যদি সংজ্ঞাটা আমরা খেয়াল করি যে সমাসের উভয় পদ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে যে সমাসের উভয় পদ প্রধান থাকে, এখানে এই দ্বন্দ্ব সমাসটার মধ্যে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য থাকবে না, দুইটা পদেরই অর্থের প্রাধান্য থাকবে। যেমন মা ও বাবা সমান মা বাবা। খেয়াল করো এখানে পূর্বপদ হচ্ছে মা এবং পরপদ হচ্ছে বাবা। তো এখানে মা ও বাবা রয়েছে, এখানে সমস্ত পদের মধ্যেও মা বাবা রয়েছে। তাহলে পূর্বপদ পরপদ কোনোটাকেই কিন্তু এখানে ছোট করে দেখানো হয়নি সমস্ত পদের মধ্যে, তাহলে দুইটা পদই এখানে প্রাধান্য পেয়েছে। তাহলে এই কারণে এটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে যে সমাসের উভয় পদই প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বিপরীতার্থক দ্বন্দ্ব, তারপরে দেখা যায় যে সমার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের, অর্থাৎ প্রায় ৮-১০ প্রকারের দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। মূলত দ্বন্দ্ব বলতে এখানে কোনো আলাদা নয়, বিভক্ত নয়, দ্বন্দ্ব বলতে এখানে মিলন অর্থটাই প্রকাশিত হয়। এরপরে আমরা যদি যাই ২ নম্বরে যে সমাসটা আছে সব থেকে গুরুত্বপূর্ণ, সমাসের যতগুলো প্রকারভেদ আছে সব থেকে ভেজাল্লে অর্থাৎ সব থেকে সমস্যা জর্জরিত যে সমাসটা হচ্ছে সেই সমাসটা হচ্ছে ২ নম্বর যে সমাসটা, সেটা এখন আলোচনা করব। এই সমাসটা শুধুমাত্র সংজ্ঞা এবং একটা উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, এই সমাসটার মধ্যে আসলে একাধিক আলোচনা আছে। ২ নম্বর যে সমাসটা সেটা হচ্ছে কর্মধারয় সমাস। খেয়াল করো কর্মধারয় সমাস, এই কর্মধারয় সমাসটা কাকে বলে? যদি প্রথমে সংক্ষেপে যদি সংজ্ঞাটা দেই, সেটা হচ্ছে কর্মধারয় সমাসের সংক্ষেপে সংজ্ঞাটা যে সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। অর্থাৎ যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। তো এখন পরপদের অর্থ প্রাধান্য অন্য সমাসও পেতে পারে। তো এখানে কথা হচ্ছে কর্মধারয় সমাসটার মধ্যে একটা জিনিস যেটা ব্যতিক্রম, অন্যান্যটার ক্ষেত্রে যেমন পরপদের অর্থ প্রাধান্য থাকলেও যে সেটা কর্মধারয় হবে না, এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে কর্মধারয় সমাসের মধ্যে পরপদের অর্থ প্রাধান্য পাইলেই হবে না, এখানে সাথে সাথে একটা জিনিস হচ্ছে যে তুলনা বোঝাতে হবে। এই কর্মধারয় সমাসের মধ্যে তুলনা করা বোঝায়, যে তুলনা বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, তাহলে সেটা হবে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস একাধিক প্রকারের রয়েছে। এখানে সাধারণ কর্মধারয় রয়েছে, আবার রয়েছে যেমন ৬ প্রকার থেকে যখন সমাসটা ৪ প্রকার হয়েছে, এখানে কর্মধারয় সমাসের সঙ্গে আরেকটা প্রকার সমাস একত্রিত হয়েছে, সেই সমাসটা হচ্ছে দ্বিগু সমাস। এখানে দ্বিগু কর্মধারয় সমাস আছে, তারপরে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, এইরকম একাধিক প্রকারের, তারপরে রূপক কর্মধারয়,
মধ্যপদলোপী কর্মধার হয়, অর্থাৎ একের অধিক, দুইয়ের অধিক, তিনের অধিক, অর্থাৎ 4, 5, 6 প্রকারের প্রায় কর্মধারয় সমাসটা হয়। এর মধ্যে সব থেকে যেটা সমস্যা সেটা দেখা যায় যে উপমান এবং উপমিত কর্মধারয়ের মধ্যে একটা সমস্যা বোঝা যায়। তাহলে প্রথমে কর্মধারয় সমাসের আমরা একটা সংজ্ঞা দেখি। আমি একটা সংজ্ঞা, একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণের মধ্য থেকে খেয়াল করো। সিংহ চিহ্নিত আসন, খেয়াল করে এটাকে যদি আমরা সমস্ত পদ করি সিংহাসন, তাহলে এই যে সিংহটা হচ্ছে এখানে পূর্বপদ, আসনটা হচ্ছে পরপদ, আর মাঝখানেরটা হচ্ছে মধ্যপদ। এখানে মধ্যপদটা আসলে এখানে সংযোগকারী হিসেবে এই চিহ্নিত শব্দটা ব্যবহৃত হয়েছে। আর মূলত এখানে সিংহ এবং আসন দ্বারাই আসলে সমাসটা নিষ্পন্ন হয়েছে। খেয়াল করো, এখানে সিংহ চিহ্নিত আসন। সিংহ বলতে এক ধরনের প্রাণীকে বোঝায়, বনের যে সব থেকে বনের যে রাজা প্রাণী বলা হয়, যে বনের রাজা, যে বনের মধ্যে যাকে রাজা বলা হয় সিংহ। আর এবং আসনটা হচ্ছে যেখানে বসা হয়, এরকম আসনকেই বলা হয় আসন। তাহলে এখন খেয়াল করো যে সমস্ত পদের মধ্যে কোন অর্থটা প্রাধান্য পেয়েছে, পূর্বপদের অর্থ না পরপদের অর্থ? তাহলে সিংহাসন বলতে কি বোঝায়? সিংহাসন বলতে কি কোনো প্রাণীকে বোঝায়? এখানে সিংহ বলতে প্রাণীকে, বনের প্রাণীকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে যখন সমস্ত পদের মধ্যে দেখো, খেয়াল করো, সিংহাসন, সিংহাসন বলতে কিন্তু কোনো প্রাণীকে বোঝাচ্ছে না, এখানে আসন। এখানে সিংহাসন বলতেও আসলে এক ধরনের আসনকেই বোঝানো হয়েছে, যদিও আসন সাধারণ আসন, আর সিংহাসন বলতে যেখানে রাজা বাদশারা বসে থাকেন এরকম আসনকে বোঝায়। কিন্তু আসলে তারপরও আসন, এখানে সিংহের কিন্তু এখানে কোনো প্রাণীর কোনো নামের সঙ্গে এখানে কোনো সিংহাসনের কোনো সম্বন্ধ নেই। তাহলে এটা হচ্ছে কর্মধারয় সমাস। তো এটা কে যদি আমরা খেয়াল করি, এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে মাঝখানের পদটা লোপ পেয়ে সমাসটা গঠিত হয়েছে বলে এটাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। এরপরে যদি আমরা খেয়াল করি, একটা জিনিস দেখা যায় যে অনেক সময় একটার সঙ্গে আরেকটার তুলনা করা বোঝায়। তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেখলে বুঝতে পারবে। কাজলের মতো কালো, কাজলের মতো কালো। তাহলে যদি খেয়াল করি এখানে কি আসে, সমস্ত পদ কাজল কালো। এখানে খেয়াল করো, কাজলের মতো কালো, কাজল কালো। এখানে খেয়াল করো তো, এই যে কাজল আর কালো, এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে? এই কাজলের সঙ্গে কালোর তুলনা করা হয়েছে। খেয়াল করো, যাকে যার সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ যার সাথে তুলনা করা হয়, সেই শব্দটাকে বলা হয় উপমান পদ। আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমিত পদ। তো উপমেয় পদ। তো এখানে খেয়াল করো, উপমেয় এবং উপমান বা উপমিত বা উপমান, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমিত বা উপমেয়। এখানে খেয়াল করো যে এই সমাসটার মধ্যে যদি আমরা খেয়াল করি, কোনটার অর্থ প্রাধান্য পেয়েছে? পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। এখানে কাজল বলতে কোন একটা বস্তুকে বোঝানো হয়েছে যেটা কালো। এখানে কালো বলতে কোন একটা রংকে বোঝানো হয়েছে। এখানে কোন রং বা বর্ণ যদি বোঝানো হয়, সেই শব্দটাকে বলা হয় আসলে গুণবাচক শব্দ। আর গুণবাচক শব্দ হলেই সেটাকেই বলা হয় বিশেষণ। তো এখানে কাজলটা হচ্ছে বিশেষ্য আর কালোটা হচ্ছে বিশেষণ। তো এখানে উপমান এবং
উপমেয় উপমিত সমাসের মধ্যে পার্থক্য যদি আমরা বুঝতে যাই, যে সমাসটার মধ্যে বিশেষ্যের সঙ্গে একটা গুণ অর্থাৎ উপমান পদের সঙ্গে গুণবাচক পদের, অথবা যে সমাসটার মধ্যে খেয়াল করবে বিশেষ্যের সঙ্গে বিশেষণের যে সমাসটা হয় সেটি আসলে উপমান কর্মধারয় সমাস। খেয়াল করে এখানে কাজলের মতো কালো, এটা হচ্ছে বিশেষ্য, এই কালোটা হচ্ছে বিশেষণ, আর এটা হচ্ছে উপমান, আর এটা হচ্ছে গুণবাচক শব্দ। তাহলে গুণবাচক উপমান পদের সঙ্গে যে গুণবাচক উপমানের সঙ্গে যে গুণবাচক শব্দের সমাসটা হয় সেটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এই কাজল কালো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো এখন এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি। মুখ চন্দ্রের ন্যায়। তাহলে এটা সমস্ত পদ হচ্ছে চন্দ্রমুখ। খেয়াল করো, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে মুখ চন্দ্রের ন্যায়, এখানে যদি খেয়াল করো পূর্বপদ মুখ আর পরপদ হচ্ছে চন্দ্র। তাহলে এখানে খেয়াল করো তো, মুখ চন্দ্রের ন্যায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে উপমান পদ হচ্ছে চন্দ্র, আর উপমিত পদ হচ্ছে মুখ। এখানে খেয়াল করো তো, যে আগের উদাহরণটার মধ্যে একটা ছিল গুণবাচক, এখানে কোনো গুণবাচক শব্দ আছে কিনা? না, নাই। এখানে মুখটাও হচ্ছে বিশেষ্য এবং চন্দ্রটাও হচ্ছে বিশেষ্য। তাহলে এই জিনিসটা খেয়াল করে অনেকের উপমান এবং উপমিতের মধ্যে একটা পেচ লেগে যায়, যে আসলে এখানে কাজলের মতো কালো অথবা কাজলের নেই কালো, আবার এখানে চন্দ্রের নেই মুখ বা মুখ চন্দ্রের নেই। তাহলে দুইটা প্রায় একই ধরনের বোঝাচ্ছে। তাহলে তারপরও একটা উপমিত একটা উপমান কিভাবে হলো? তো এখানে আসল যে পার্থক্যটা সেটা বোঝার উপায় হচ্ছে, একটার মধ্যে গুণবাচক শব্দ আছে আর একটার মধ্যে গুণবাচক শব্দ নেই। তাহলে মুখ চন্দ্রের ন্যায়, এখানে গুণবাচক শব্দ নেই। তাহলে এখানে দেখো উপমিত পদটা কিন্তু আগে ব্যবহৃত হয়েছে। উপমিত পদটা অনেক সময় পরেও ব্যবহৃত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা উপমিত কর্মধারয় সমাস, সেটার মধ্যে সব সময় উপমিত বা উপমেয় পদটা সবসময় পূর্বে বসে, অর্থাৎ পূর্বেই বসে থাকে। তাহলে মুখটা এখানে চন্দ্রের সঙ্গে মুখের তুলনা করা হয়েছে, মুখ চন্দ্রের ন্যায়। তাহলে চন্দ্রের সঙ্গে মুখের তুলনা করা হয়েছে, চন্দ্রটা হচ্ছে উপমান পদ আর মুখটা হচ্ছে উপমেয় পদ। তাহলে এখানে দেখো চন্দ্রমুখ, আবার পরে গিয়ে দেখো উপমান কর্তা আগে ব্যবহৃত হয়েছে সমস্ত পদের মধ্যে। তাহলে এই যে পরপদ প্রধান সমাস, তাহলে এখানে খেয়াল করো পরপদের অর্থটা প্রাধান্য পেয়েছে। চন্দ্রমুখ, আসলে চন্দ্রমুখ বলতে এখানে খেয়াল করো, চন্দ্রমুখ বলতে চন্দ্রকে বোঝানো হয়েছে না, এই চন্দ্রমুখ বলতে আসলে এক ধরনের মুখকেই বোঝানো হয়েছে। তাহলে তারপরে এখানে এটা আগেরটাই হলো কেন অনেকেই খেয়াল করবে। তাহলে আসলে এখানে এই মুখটাই আসলে পরপদ বলে এখানে ধারণা করা হয়েছে, চন্দ্রমুখ। এখানে খেয়াল করো যে পূর্বদের অর্থ প্রধান হয়েছে। এখানে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, এটার মধ্যে দুইটাই বিশেষ্য। সব থেকে সহজ যেটা চিনার উপায় সেটা হচ্ছে একটার মধ্যে ধর্মবাচক গুণবাচক পদ আর একটার মধ্যে আসলে গুণবাচক শব্দ নেই। এরপরে যদি আমরা খেয়াল করি আরেক ধরনের কর্মধারয় সমাস আছে, যেটা আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো। মন রূপ মাঝি। তাহলে সমস্ত পদ হচ্ছে মন মাঝি। তো আমরা জানি এখানে মাঝিটা পরপদ, মনটা পূর্বপদ, মাঝির অর্থ প্রাধান্য পেয়েছে।
পর্বতের অর্থ প্রাধান্য পেয়েছে, ঠিক আছে, মন মাঝি। এখন কথা হচ্ছে মন রূপ মাঝি। এখানে খেয়াল করো তো, মনের মতো মাঝি অর্থাৎ তুলনা করা বোঝায়। এখানে খেয়াল করো মন এবং মাঝির মধ্যে এখানে কি বোঝানো হয়েছে? কোনো উপমান এবং উপমেয়ের এখানে কোনো সম্পর্ক নেই। এখানে দেখো দুইটাই বিশেষ্য পদ, এটার মধ্যেও দুইটাই বিশেষ্য পদ থাকবে। তবে এখানে কথা হচ্ছে এখানে দুইটা পদের মধ্যে কোনো ভিন্নতা নাই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটার মধ্যে কোনো বিভেদ নেই, দুইটার মধ্যে দেখো একতা রয়েছে, দুইটা একই জিনিস আসলে। অর্থাৎ যদি কোনো সমাসের মধ্যে উপমান এবং উপমেয় এবং উপমান পদের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ কোনো পার্থক্য নেই, অভেদ কল্পনা করা হয়, তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয় সমাস সাধারণত রূপ বেশ বাক্য দ্বারা গঠন করা হয়। তাহলে রূপ থাকলেই আমরা বুঝবো এটা রূপক কর্মধারয়, ঠিক আছে। তারপরও যেটা আমাদের বিশেষভাবে চেনার উপায় সেটা হচ্ছে উপমান এবং উপমেয়ের মধ্যে কোনো পার্থক্য বা অভেদ কল্পনা করা হয় না, অর্থাৎ দুইটা একই জিনিস। এখানে খেয়াল করো মন রূপ মাঝি, অর্থাৎ মাঝিটা কার মতো? মনের মতো, মনের মতো মাঝি। তাহলে এখানে উপমান এবং উপমেয়ের মধ্যে কোনো অভেদ নেই, এটাই হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস বিভিন্ন প্রকার আলোচনা করার চেষ্টা করেছি। মধ্যবর্তী কর্মধারয়, সাধারণ কর্মধারয়, উপমান এবং উপমিত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আরো বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমরা খেয়াল করি 3 নম্বর সমাসটার মধ্যে চলে যেতে চাচ্ছি। খুব বেশি দীর্ঘায়িত হচ্ছে ক্লাসটা, খুব বেশি দীর্ঘায়িত করা যাবে না। তারপরও ধৈর্য ধরে ক্লাসটা দেখবে, একটু বড় হবে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। 3 নম্বর যে সমাসটা সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসটা চেনার উপায় হচ্ছে যে এই তৎপুরুষ সমাসের মধ্যে অর্থাৎ সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস গঠিত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন এখানে পূর্বপদের মধ্যে বিভক্তি যুক্ত থাকে অথবা সন্নিহিত অনুসর্গ থাকে, এরকম অনুসর্গ বা যে বিভক্তি যুক্ত থাকে এইগুলো লোপ পেয়ে এবং পরপদের অর্থ যদি প্রাধান্য পায় কোনো সমাসে তাকে তৎপুরুষ সমাস বলে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। দুঃখকে প্রাপ্ত, সমস্ত পদ হচ্ছে দুঃখ প্রাপ্ত। খেয়াল করো এখানে দুঃখকে প্রাপ্ত, এই দুঃখ যদি আলাদা করি তাহলে কে, এখানে কেটা হচ্ছে বিভক্তি। তাহলে এখানে খেয়াল করো পূর্বপদের মধ্যে বিভক্তি ছিল, এরপরে সমস্ত পদে গিয়ে কিন্তু বিভক্তি নেই এবং পরপদের অর্থটাই প্রাধান্য পেয়েছে, তাহলে দুঃখ প্রাপ্ত। এরপরে আরেকটা উদাহরণ যদি দেই, মামার বাড়ি, তাহলে এখানে হবে মামা বাড়ি। খেয়াল করো এই যে মামার বাড়ি একটু আলাদা করে লিখতে হবে, একখানা করে লিখে ফেলেছি বোঝার জন্য। মামার বাড়ি, পূর্বপদ হচ্ছে মামার, পরপদ হচ্ছে বাড়ি। এই যে পূর্বপদের মধ্যে রয়েছে মামার সঙ্গে র যুক্ত হয়েছে, এই রটা হচ্ছে বিভক্তি বা সন্নিহিত উপসর্গ। এরপরে বাড়িটা হচ্ছে পরপদ, তাহলে এখানে সমস্ত পদের মধ্যে মামা বাড়ি। খেয়াল করো তাহলে এখানে মামাটাকে প্রাধান্য পেয়েছে না বাড়িটা প্রাধান্য পেয়েছে? বাড়িটা প্রাধান্য পেয়েছে। মামা বাড়ি বলতে এক ধরনের বাড়িকে বোঝানো হয়,
তাহলে এরকম পূর্ব পদের মধ্যে বিভক্তি বা সন্নিহিত উপসর্গ যুক্ত থাকবে এবং সমস্ত পদে গিয়ে যদি সেটা লোপ পায় তাকেই তৎপুরুষ সমাস বলে। এরপরে 4 নম্বর সমাসটায় চলে যাচ্ছি। এটা বেশি একটা ক্রিটিক্যাল নয়, তৎপুরুষ, আর বেশি আলোচনার প্রয়োজন নেই, সহজ। 4 নম্বর সমাসটার মধ্যে চলে যাচ্ছি। 4 নম্বর যে সমাসটা সেটা হচ্ছে বহুব্রীহি। খেয়াল করো, এই যে বহুব্রীহি, বহুব্রীহি সমাসটা সংজ্ঞা আগে জানি কাকে বলে। যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটারই অর্থের প্রাধান্য না পেয়ে অন্য কোনো একটা নতুন শব্দ চলে আসে, অর্থাৎ নতুন শব্দ গঠিত হয়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে খুব সহজে। আশিতে 20 jar, এটাকে যদি আমরা সমস্ত বোধ করি 80-20, খেয়াল করো 80-তে 20 jar। একটা জিনিস, বহুব্রীহি সমাসের মধ্যে এই জার, বেশবাক্যের মধ্যে জার দ্বারা বহুব্রীহি সমাসের বেশবাক্য গঠন করা হয়। এখানে খেয়াল করো 80-তে, 80 বলতে এখানে কিন্তু সেই সংখ্যা 80 নয়। 80 অর্থ হচ্ছে, 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত, তে অর্থাৎ দাঁতে। 20 আমরা বুঝি যেটা বিষ বা ব্যথা। তো এখানে খেয়াল করো 80-তে 20 jar, মানে দাঁতে 20 jar, যার দাঁতে 20, এরকম অর্থ হওয়ার কথা। তাহলে সমস্ত পদের মধ্যে খেয়াল করো 20 মানে ব্যথা আর 80 মানে দাঁত। এখানে দেখো তো কোনটার অর্থ প্রাধান্য পেয়েছে কিনা। তো এখানে কোনটার অর্থই প্রাধান্য পায় নাই। এই 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ। 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ বা সর্প। তাহলে এখানে খেয়াল করো কোনটারই অর্থ প্রাধান্য পায় নাই, নতুন একটি অর্থ চলে এসেছে। আরেকটা উদাহরণ দিচ্ছি। বিনা পানিতে যা। খেয়াল করো পানি বা এখানে দীর্ঘ ইকার বা হ্রস্ব ইকার দুইটাই দেওয়া যায়। তাহলে এটা সমস্ত পদ হবে বিনা পানি। তাহলে বিনা পানিতে যা। এখানে খেয়াল করো তো, এখানে বিনা এবং পানি, পূর্বপদ হচ্ছে বিনা। বিনা মানে বাদ্যযন্ত্র বিশেষ, যেটা দ্বারা এক ধরনের বাঁশি বিশেষ। আর পানি শব্দের অর্থ কি? পানি শব্দের অর্থ আমরা পয়কার পদ্ধতির নরসিকা, যেটা সেই পানি শব্দের অর্থ হচ্ছে জল। কিন্তু পয়কার পা মূর্ধন্য রসিকার যেটা পানি, সেই শব্দের অর্থ হচ্ছে হাত। বিনা পানিতে যা, এই পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তাহলে এখানে খেয়াল করো বিনা পানিতে যা, তাহলে হাতে বাঁশিদার। তো এরকম বোঝাচ্ছে। এখানে খেয়াল করো শব্দটা আসছে বিনা পানি। তো এখানে অনেকেই খেয়াল করতে পারো যে স্যার এখানে তো বিনা এবং পানি দুইটাই শব্দই আসছে, তাহলে আগেরটাও যেমন আসছিল 80-তে 20 jar, 80-20 দুইটাই আসছে, তাহলে এটা উভয়পদ প্রথা। তাহলে এটা উভয়পদ, আসলে অর্থটা বুঝতে হবে, অর্থটা কি বোঝাচ্ছে। যদি খেয়াল করো বিনা পানিতে যা, তাহলে বিনা মানে বাঁশি, পানিতে মানে হাত, তাহলে পানিতে বিনা যা, এরকম বোঝাচ্ছে। তো এখানে বিনা পানির শব্দের অর্থ কি? বিনা পানির শব্দের অর্থ কিন্তু আসলে বিনা পানি বোঝাচ্ছে না। বিনা পানির শব্দের অর্থ হচ্ছে, যদি আমরা খেয়াল করি, সরস্বতী। বিনা পানি শব্দের অর্থ হচ্ছে সরস্বতী। তাহলে সরস্বতীকে আমরা চিনি, সরস্বতী হচ্ছে চিনি বিদ্যার দেবী।
তাহলে বিদ্যার দেবী সরস্বতীকে বীণা পাণি হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে খেয়াল করো যে এখানে নতুন একটা শব্দ চলে এসেছে। তো বহুব্রীহি সমাসটা হচ্ছে এরকম, যে সমাসের মধ্যে আসলে পরপদ এবং পূর্বপদের কোনোই অর্থ প্রদান না পেয়ে নতুন একটা পদ চলে আসবে, নতুন একটা অর্থ চলে আসবে, তাকেই বলা হয় বহুব্রীহি সমাস। তো প্রিয় শিক্ষার্থীরা, সমাসের 4 প্রকার আলোচনা দশম শ্রেণীর পাঠ্য বই অনুসারে যে 4 প্রকার আলোচনা রয়েছে, সেই 4 প্রকার সমাস সংজ্ঞা এবং উদাহরণ সহ সংক্ষেপে আলোচনা করার, খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি সকলের বুঝতে কোনো সমস্যা হবে না। সবাইকে সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের সমস্যাগুলো সবসময় সমাধান করার চেষ্টা করবো। আর সম্পূর্ণ পরবর্তী সুন্দর সুন্দর আরও ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সহজেই আমার ক্লাসগুলো তোমরা দেখতে পারো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।